হাই, তো একটু আগে একটা মুভি দেখে শেষ করলাম। মুভিটার নাম হচ্ছে 'ক্রান্তি' বাই জিৎ। ওকে, তো আমি ভাবলাম যে অনেক তো বাংলা মুভি রিভিউ করলাম। ভাবলাম একটু বাংলার বাইরে কলকাতার কিছু মুভির একটু রিভিউ করি। তার মধ্যে ফার্স্ট আজকে যেটা দিয়ে স্টার্ট করতেছি সেটা হচ্ছে 'ক্রান্তি', ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ ফ্রম মাই চাইল্ডহুড। ওকে, আসলে মুভিটা দেখছি বললে ভুল হবে, মুভিটা রিওয়াচ করলাম। আমি একদম ছোটবেলায় দেখছিলাম মুভিটা, যদিও তখন ফুললি আমি বুঝি নাই, বাট মুভিটা আমার মনের মধ্যে গেঁথেছিল, স্পেশালি এই মুভিটার মিউজিক। 'ক্রান্তি' 2006 এর মুভি। ওকে, বাই দ্য ওয়ে, যেহেতু এটা অনেক আগের মুভি, সো কথা বলতে বলতে অনেক কথাই চলে আসতে পারে। আমি কথা বলতে বলতে ইভেন দের ইজ এ পসিবিলিটি এই মুভির স্পয়লার চলে আসতে পারে। কাজে এই মুভিটা যারা দেখেন নাই তারা হচ্ছে দয়া করে মুভিটা দেখে আসতে পারেন। হইচইতে আছে, এটা অনেক খুঁজে আমি হইচইতে পাইছি, অন্য কোথাও আর পাই নাই। ইউটিউবে তো অফকোর্স নাই। সো আপনারা হইচইতে দেখে এসে তারপরে ভিডিও দেখতে পারেন, অথবা যদি ছোটবেলা দেখে থাকেন বা আগে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, নো প্রবলেম। এই মুভিটা আমার মতে আহেড অফ টাইম ছিল। যে যিনি মুভিটা ডিরেক্ট করছেন উনি সময়ের চাইতে অনেক আগে ছিলেন আমার মতে। আমার অফকোর্স আমার পার্সোনাল অপিনিয়ন। আমি একে বলতেছি, তার আগে আমি একটু জিৎ সম্পর্কে একটু বলে নেই। আমি আমার চাইল্ডহুডে ফার্স্ট অ্যাজ এ হিরো যার ফ্যান হই সে হচ্ছে জিৎ। মানে স্যাড হইলেও ট্রু যে নিজের দেশের হিরো রেখে আমি অন্য দেশের বা কলকাতার, তখন ছোটবেলা তো এত বুঝতাম না, যে অ্যাটলিস্ট একটু বুঝতাম যে কলকাতা হচ্ছে ইন্ডিয়ার আর বাংলাদেশের মুভি তো বাংলাদেশের মুভি, ডিটেইলে হয়তো বুঝতাম না, বাট প্রথম যার ফ্যান হয়ে যায় সেটা হচ্ছে জিৎ। বাংলাদেশের মুভির ফ্যান বা বাংলাদেশের কোনো হিরোর ফ্যান তখন হই নাই আমি, বা পরেও কি হয়েছি কিনা আই ডোন্ট নো। আমার মানে অ্যাজ এ প্রপার ফ্যান যেটাকে বলে সেটা হচ্ছে আমি জিতের ফ্যান ছিলাম একদম ইনিশিয়ালি, এবং তার ফার্স্ট যে মুভিটা দেখে আমি কান্না করছিলাম সেই মুভিটা হচ্ছে সাথী। তারপর তার একে একে আমি অনেক মুভি দেখি, সাথী দেখলাম, তারপর হচ্ছে সঙ্গী দেখলাম, সাথী হারা দেখলাম। সো তখন তার ডিরেক্টর কি বুঝতাম না, আমি জাস্ট র্যান্ডম জাস্ট জিতের মুভি হইলে আমি দেখতাম একে একে। মানে আমার টার্গেট ছিল যে জিতের এনি মুভি আমি দেখে শেষ করবো। তার মধ্যে ছোটবেলায় হচ্ছে আমার একটা ডিভিডি ছিল, ডিভিডিতে হচ্ছে একটা ক্যাসেটে 6টা মুভি পাওয়া যেত। সো আমি যে বেস্ট, এগুলোকে বলা হয়তো বেস্ট অফ জিৎ বা বেস্ট অফ দেব তো পরে আসছে, এই টাইপের ডিভিডির ক্যাসেট পাওয়া যেত। বাংলা মুভির ডিভিডি পাওয়া যেত না ইউজুয়ালি, পরবর্তীতে মনে হয় বেরিয়েছিল বাংলাগুলো, যাই হোক আমার খেয়াল না। যে সো এইরকম ডিভিডি কিনে তারপর হচ্ছে আমি দেখতাম। সো তার মধ্যে সাথী, সঙ্গী, সাথী আর এগুলো সব একসাথে কম্পাইল আকারে থাকতো সবগুলো মুভি। আচ্ছা, যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে ক্রান্তি মুভিটা আমি যখন দেখলাম, মুভিটা যদিও আমি প্রপারলি বুঝি নাই, বাট আমি একটু রিয়েলাইজ করতে পারছিলাম ছোটবেলায় যে এই মুভিটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা মুভি। আর অন্য আগে পরে যা মুভি দেখছি এটা কমপ্লিটলি ডিফারেন্ট। দেখা গেছে তখনও হয়তো বা এক দুইটা অ্যাকশন মুভি দেখছি জিতের, বাট ওই অ্যাকশন মুভিগুলা ভার্সেস এই অ্যাকশন মুভি এটা কমপ্লিটলি আলাদা টাইপের। অ্যান্ড স্পেশালি এটার মিউজিক, ভাই এইটার মিউজিকটা আমার মাথার মধ্যে গেঁথেছিল। আমি কোনোভাবেই এই মুভিটার ফুল স্টোরি যদিও বুঝি নাই তখন, তারপরও এই মুভিটার ফুল স্টোরি অ্যান্ড এই মুভিটার মিউজিক আমি আমার মাথা থেকে কখনোই সরাইতে পারিনি টিল দিস ডে। যেদের অনেক মুভি আছে যেগুলো শুধুমাত্র সাথী, সঙ্গী, সাথীহারা ছাড়া যেদের অসংখ্য অ্যাকশন ফিল্মস আছে যেগুলোর স্টোরি আমি ভুলে গেছি, মনে নাই, জাস্ট একটু মনে আছে ভিলেনের সাথে মারপিট হয়, নায়িকা নিয়ে এই সেই হয়, বাট ডিটেইল স্টোরি আমার মনে নাই। সেটা জোশ আছে, পার্টনার তো অ্যাকশন না, জোশ, তারপরে আরো বেশ কয়েকটা অ্যাকশন ফিল্মস আছে, ওগুলোর কোনোটার স্টোরি আমার ডিটেইল মনে নাই। বাট এই একটা মুভির স্টোরি আমার A to Z মনে আছে। অ্যান্ড স্পেশালি যেটা বলতে গেছিলাম, স্পেশালি যেটার মিউজিক, আমি এটার মিউজিক কোনোদিনই আমি আমার মাথা থেকে সরাইতে পারি না। ইটস জাস্ট ইম্পসিবল। অনেক কিছু আমার মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে, বাট একটা জিনিস আমি মানে যায় না আমার মস্তিষ্ক থেকে। পরবর্তীতে আমি ম্যাট্রিক্স মুভিটা আমি অনেক পরে দেখছি। যখন আমি ম্যাট্রিক্স মুভিটা দেখলাম তখন আমার মনে হচ্ছে এই ম্যাট্রিক্স মুভির একদম ফাইনাল যে ফাইটটা হয় মিস্টার এন্ডারসন এবং হচ্ছে নিও এর মধ্যে একটা ফাইট হয়, ম্যাট্রিক্স 3-তে মনে হয় ফাইনাল ফাইটটা হয়, রাইট? নাকি 1-এই হয়, মনে পড়তেছে না তো। আচ্ছা, আমি ম্যাট্রিক্স মুভিগুলো আবার রিওয়াচ করবো এবং রিভিউ দেওয়ার প্ল্যান আছে আমার। বাংলাদেশের প্লাস কলকাতার প্লাস বলিউডের প্লাস তামিল, তেলেগু, মালায়ালাম প্লাস হলিউডের যত রিমার্কেবল মুভিজ আছে সবগুলো আমি একে একে রিভিউ করবো, আমার প্ল্যান আছে। আমি জানি না এই সবগুলো শেষ করতে কয় বছর লাগবে, আই ডোন্ট নো, বাট আমার এখন টানা অনেকগুলো মুভি রিভিউ আসবে। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ম্যাট্রিক্স মুভির কথা বলছিলাম। ওকে, সো ম্যাট্রিক্স মুভিটা যখন আমি দেখলাম, ম্যাট্রিক্সের মিউজিকগুলো যখন আমি শুনতেছি তখন আমার পরিচিত লাগতেছিল। আমি মনে করতে পারতেছিলাম না মিউজিকটা কোথায় যেন শুনছি। ক্রান্তির মিউজিক অ্যান্ড ম্যাট্রিক্সের মিউজিক ছিল সেম, মানে হচ্ছে ক্রান্তিতে হচ্ছে ম্যাট্রিক্সের মিউজিক ইউজ করছিল। সো আচ্ছা, যে মিউজিক নিচে নাকি নেয় না সেটা বড় কথা না, ক্রান্তি মুভিটার মিউজিক্যাল ট্রিটমেন্ট এত জোস। আমি যে একটু আগে একটু দেখলাম আরেকবার, এইটার প্রত্যেকটা সিকোয়েন্সে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা ধরেন নিউ জায়গায়, নিউ স্টোরি লাইনে নিউ টাইপের মিউজিক ব্যবহার করছে। অ্যান্ড এত ভালো লাগছে যে হচ্ছে যদি হচ্ছে ম্যাট্রিক্স থেকে নেওয়া মিউজিক, তারপরে মনে হয় নাই যে এটার সাথে যাচ্ছে না এরকম না। অফকোর্স পারফেক্টলি ম্যাচ হইতেছিল, পারফেক্টলি যাচ্ছে,
ছিল, এজন্যই হয়তো ব্যবহার করা হয়েছে মিউজিকগুলো। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই মুভিতে রোমান্টিক সং একটাই, অ্যান্ড সেটা হচ্ছে মুভি শুরুর 1.5 ঘন্টা পর। ভাই ক্যান ইউ ইম্যাজিন একটা বাংলা টিপিক্যাল কমার্শিয়াল মুভিতে আপনি কল্পনা করেন যে নায়ক এবং নায়িকার মধ্যে শুধুমাত্র গান যে 1.5 ঘন্টা পর তা না, এই মুভিটার ফার্স্ট কনভারসেশন নায়ক এবং নায়িকার মধ্যে ফার্স্ট প্রপার কনভারসেশন হয় হচ্ছে 1.5 ঘন্টা পর। মানে মুভি শুরুর 1.5 ঘন্টা পরে গিয়ে হচ্ছে তাদের দুজনের মধ্যে কনভারসেশন হয়, তারপর হচ্ছে গান। সো এটা মানে ডিরেক্টর চিন্তা ভাবনা যে কতটা ডিফারেন্ট ছিল ওই সময়ের তুলনায়, এটা জাস্ট বলার বাইরে। মানে টিপিক্যাল কমার্শিয়াল বাংলা মুভিতে দেখা গেছে যে আরে ভাই তাড়াতাড়ি গান দাও, মুভি শুরু 5 মিনিটের মধ্যে গান দাও, 10 মিনিটের মধ্যে গান দাও, দরকার হয় মুভি শুরুতে গান দাও, গান দিয়ে শুরু করো, কিন্তু গান দিতে হবে, কারণ গান না দিলে যদি দর্শক চলে যায়, গান না দিলে হচ্ছে দর্শক চলে যাবে হয়তো। সেখানে হচ্ছে এই মুভির গান দেওয়া হচ্ছে 1.5 ঘন্টা পরে। আই ডোন্ট নো যে মুভিটা নিয়ে কেন খুব একটা আলোচনা হয় না, মানুষ কথাবার্তা বলে না। আন্ডাররেটেড ওয়ার্ডটা ইউজ করবো কিনা এই মুভির ক্ষেত্রে আই ডোন্ট নো, কারণ হচ্ছে মুভি বক্স অফিসে শুনলাম যে ভালোই কালেকশন করছে, বাট তারপরে এই মুভি নিয়ে কেউ কথাবার্তা বলে না। আই ডোন্ট নো ওয়াই। অ্যান্ড এত মানে আমি স্টিল যে অনেকক্ষণ আগে মানে আচ্ছা মুভি দেখে উঠছি, স্টিল আমি আমার মাছ থেকে এই মুভিটা আমি সরাইতে পারতেছি না, এবং আই থিঙ্ক যে কোনোদিনই সরাইতে পারবো না। এই মুভিটা হচ্ছে এইরকম ভাবে আমার উপর ইফেক্ট ফেলছে। সো এই মুভিটা আমার মতে জিতের এখন পর্যন্ত টিল ডেট যতগুলা হচ্ছে অ্যাকশন মুভি হইছে তার মধ্যে এটাকে আমি টপে রাখবো। যদিও এটার মধ্যে ওরকম মারপিট আসলে নাই, আমার এই মতামতের সাথে হচ্ছে অনেকেই একমত নাই হইতে পারেন। আপনার কাছে এই মুভি ভালো নাই লাগতে পারে, অনেকের কাছে এই মুভি বোরিং লাগতে পারে, কারণ মাঝখানে বেশ অনেকটুকু জায়গায় স্লো অ্যান্ড ডায়লগে ভরপুর। যদিও হচ্ছে এই মুভির স্টার্টিং দেখে বা মুভিটার শুরুতে বা ওভারঅল দেখে মনে হইতে পারে যে এটা একটা অ্যাকশন মুভি, বাট আদতে এটাতে যতটা না অ্যাকশন আছে তার চেয়ে বেশি আছে হচ্ছে ড্রামা। অ্যান্ড এই মুভির বেস্ট যে কয়েকটা পার্ট তার মধ্যে হচ্ছে অফকোর্স এই মুভির মিউজিক যেটা বললাম শুরুতেই, তারপর হচ্ছে এই মুভির ডায়ালগস, অ্যান্ড লাস্টে হচ্ছে এই মুভির সিনেমাটোগ্রাফি। ভাই এই মুভির ডায়ালগস এত অসাধারণ, যেটা বললাম যেদের অন্যান্য মুভির ডায়ালগস আমার মাথায় ওরকম ভাবে গেছে নাই, বাট এই মুভির ডায়ালগস এই মুভিটা মানে এই মুভিতে ইসলাম তো একদম ছোটবেলা যখন আমি স্কুলে পড়ি। সো একটা ডায়ালগ স্টিল আমি মানে এই মুভি দেখার আগ পর্যন্ত আমার মাথায় গেছিল, সেটা হচ্ছে বাপ মরলে বোঝা যায় বাপ কি জিনিস। এটা একটা ডায়লগ আছে, এই ডায়লগ আমি এখন পর্যন্ত ভুলতে পারিনি স্টিল। মানে আমি আবার যখন রিওয়াজ করলাম তখন আবার মানে মাথায় ওইটা খেয়াল হয়েছে যে সে এই ডায়লগ আমি মাথায় প্রচুর ঘুরতো আর কি। যেটা বলতেছিলাম এই মুভির ডায়লগস এত অসাধারণ এবং এত ওয়েল রিটেন। আমি যেটা শুরুতে মনে হয় বলছিলাম সামান্য, যে হচ্ছে এই দিস মুভি ওয়াজ ahead of time। ডিরেক্টরের নাম হচ্ছে রিঙ্গো ব্যানার্জি। সো ওনার সাথে জিতের পরবর্তীতে আর কোনো কাজ একসাথে হয় নাই কেন আই ডোন্ট নো। ওই মুভি নিয়ে কি কোনো ঝামেলা হয়েছিল কিনা বা কি হয়েছিল এক্স্যাক্টলি, বা বক্স অফিসে কেমন করছিল আমি ডিটেল জানি না, কারণ হচ্ছে অফকোর্স তখন ছোট ছিলাম, তখন এত নিউজ আমি কালেক্ট করতে পারতাম না এক্স্যাক্টলি কি হয়েছিল এই মুভিটা নিয়ে, যে মানে কেন তাদের দুজনের মানে এত চমৎকার একটা মুভি কেন এটা মানে তাদের দুজনের একসাথে আর কাজ করা হয় নাই। এটা কি কোনোভাবে কোনো কারণে কি সমালোচিত হয়েছিল মুভিটা, নাকি মানুষ পছন্দ করে নাই, নাকি কি এক রিজন আই ডোন্ট নো। যাই হোক, বাই দ্য ওয়ে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই মুভিতে একটা সিন আছে জিৎ এবং হচ্ছে এই মুভির নায়িকা থাকে হচ্ছে স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা মুখার্জিও আমার হচ্ছে ফেভারিট, খুবই ফেভারিট। এই দুজনের একটা লিপ কিস আছে এই মুভিটাতে, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট মুভি যেটাতে হচ্ছে তারা লিপ কিস করছে, আগে পরে কোনো মুভিতে করে নাই। এই মুভিতে অনেক মডার্ন ফিল পাইছি, যেটা কিনা হচ্ছে তখনও পর্যন্ত কোনো মুভিতে অ্যাটলিস্ট কলকাতার মুভিতে অ্যাপ্লাই হয় না। সেটা ড্রেস আপের দিক থেকে হোক, ইভেন জিতের লুক, আই থিঙ্ক যে এত চমৎকার ভাবে জিতকে এর আগে কখনো কেউ প্রেজেন্ট করে নাই। মানে অ্যাজ এ অ্যাকশন হিরো, যে একটু চুল লম্বা বা চেহারার মধ্যে একটা ডিফারেন্ট একটা ভাইব ছিল, যেটা হচ্ছে অন্য আগে পরের মুভিতে আমি পাই নাই। এই একটা মুভিতেই তার লুকটা আমি কমপ্লিটলি ডিফারেন্ট পাইছি। অ্যান্ড আই থিঙ্ক আমার এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন যে জিতকে খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পারছে এই মুভিটাতেই। আমার যেটা মনে হয়, জিতের আগের মুভিগুলোতে তার ফেসে দেখা গেছে একটা রোমান্টিক বয় টাইপের লুক ছিল, পরবর্তীতে আবার একটু অন্যরকম হয়ে গেছে লুক, বাট এটা একটু কমপ্লিটলি ডিফারেন্ট। আমি যদিও কোনো ওয়ার্ড দিয়ে বুঝিয়ে দিতে পারতেছি না ব্যাপারটা, আই হোপ যে আপনারা বুঝতে পারবেন কিনা তাও চাই না। এনিওয়ে লিভ ইট। ওকে, যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে এই মুভিতে খুব একটা যে ফাইট আছে তা না, একটা দুইটা তিনটা জায়গায় হয়তো ফাইট আছে, বাট ফাইট না থাকলেও এই মুভিটার যে আবহ তৈরি করছে অ্যাকশনের, মানে অ্যাকশন নাই, কথার কথা অ্যাকশন নাই, ফাইট ওরকম নাই, কিন্তু ফাইটের যে একটা আবহ তৈরি করছে, সেটা মিউজিক দিয়ে হোক বা সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি দিয়ে হোক, এত চমৎকার ভাবে অ্যাকশন ওয়েদার ক্রিয়েট করছে যে ভাই মানে মনে হচ্ছে ভাই সিরিয়াস কিছু একটা হবে, এই বুঝে মাইটা দিল, এই বুঝে মারলো, মানে আমি জাস্ট এরকম তাকায় আছি মানে একদম শকড হয়ে, হ্যাঁ এই বুঝি মারপিট লাগলো, এই মারলো, এইরকম একটা সাসপেন্স ক্রিয়েট করা, এটা কিন্তু জানাতোনা কথা না, তাও আবার ওই টাইমের একটা মুভিতে 2006 সালের একটা মুভিতে কলকাতায়। স্টোরি বলতে আহামরি কোনো স্টোরি না, কিন্তু যে ভিলেন আছে, হিরো আছে, নায়িকা আছে,
দ্যাটস ইট। ভিলেনের সাথে ঝামেলা হয় বা ভিলেনের লোকদের সাথে ঝামেলা হয়, ভিলেনরা দুই ভাই, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে ঝামেলা হয় আগে, পরে বড় ভাইয়ের সাথে ঝামেলা হয়, এই হচ্ছে স্টোরি। ভিলেনরা ফ্যামিলিকে অ্যাটাক করবে, হিরো গিয়ে ভিলেনদের অ্যাটাক করবে, দ্যাটস ইট। বাট এই সিম্পল স্টোরিটাকে এত চমৎকার ভাবে প্রেজেন্ট করছে, আমি জাস্ট অবাক, আমি স্টিল অবাক হয়ে যাই যে ভাই এত সিম্পল একটা স্টোরিকে এত চমৎকার ভাবে প্রেজেন্ট করা যায়। এই মুভি না দেখলে আমি বুঝতাম না আসলে, মানে ভালো, আমি অ্যাটলিস্ট এই মুভিটা দেখে আমি যেটা বুঝলাম যে ভালো মুভি তৈরি করতে গেলে রিমার্কেবল টুইস্টে ভরপুর সেই লেভেলের কোনো স্টোরি আসলে লাগে না। সিম্পল স্টোরি দিয়ে হচ্ছে সুন্দর চমৎকার মুভি তৈরি করে ফেলা যায়। এটার এক্সাম্পল হচ্ছে এই মুভি, এবং ডায়লগস দিয়ে, স্পেশালি ডায়লগস অ্যান্ড এটা ড্রামা বিল্ড আপ এত জোস, এত জোস যেটা বলার বাইরে। স্পেশালি হচ্ছে এই মুভিটাতে বেশ কিছু সম্পর্ক দেখানো হয়েছে। জিতের ক্ষেত্রে জিতের নাম, মুভিতে জিতের নাম জিতই থাকে। আই থিঙ্ক যে এই মুভিটা জিতকে মাথায় রেখেই লেখা হয়েছে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এটাই হয়েছে কিনা, কারণ হচ্ছে ডায়লগের মধ্যেও জিতের বেশ কিছু ব্যাপার আছে যে জিত, এই বলো তো জিত শব্দের মানে কি, তখন বলে যে হেরে না গিয়ে, বা অনেক সুন্দর খুব চমৎকার লাইন দিয়ে বলে যে এটার মানে হচ্ছে জিত। ইভেন শেষে হচ্ছে হিরো ভিলেনের মধ্যে যখন কনভারসেশন হয় তখন হচ্ছে জিত শব্দটা বারবার উঠে আসে। তো আমার মনে হচ্ছে হইতে পারে যে এই মুভিটা জিতকে মাথায় রেখেই মুভিটা লিখা, আর স্টোরি লিখা প্লাস ডায়লগস লিখা। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রিলেশনশিপ। এই মুভিটাতে বেশ কয়েকটা রিলেশনশিপ দেখানো হয়েছে এত চমৎকার ভাবে। সেটা হচ্ছে এই মুভির যে হিরো জিত, তার এবং তার বাবার মধ্যে একটা সম্পর্ক দেখানো হয়েছে যে তারা মানে একজন আরেকজনকে খুব একটা পছন্দ করে না, এরকম মনে হচ্ছিল অ্যাটলিস্ট শুরুর দিকে। তাদের দুজনের সম্পর্কটা খুবই কমপ্লিকেটেড, যে তারা কথা বলে না, আবার হচ্ছে ভালোবাসে, বাবা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে, আবার খুব একটা কথাও বলে না, বা কথা বলার সময় হচ্ছে ভালোভাবে কথা বলে না, ঝগড়াঝাটি স্টাইলে কথা বলে। এত চমৎকার হয় ফুটায় তুলছে বাবা এবং ছেলের কমপ্লিকেটেড রিলেশনশিপ, যেটা কিনা আই থিঙ্ক এটা কমন কিনা জানি না, কমন কিনা জানি না, বাট হয়, এরকমটা হয়, অ্যাটলিস্ট একটু বলতে পারতেছি। আবার হচ্ছে ঠিক সেম ভাবে ভিলেনের ক্ষেত্রে, ভিলেন মানে আমি জাস্ট, মানে এটা একটা আইকনিক ভিলেন আমার মতে। এই মুভিতে ভিলেনকে কখনো এইভাবেই দেখাই নাই একটা বারের জন্য যে ভিলেন সে খুব একদম জবাই করতেছে বা গুলি করতেছে, গুলি করতেছে, বা এটা মেরে ফেলতেছে, তারে মেরে ফেলতেছে, চিল্লাপালা করতেছে, এই খায় দে মতরে, এই অ্যাটাক, এই করে ফেলবো, সেই করে ফেলবো, তোরা মনে হয় জানোস না আমি কি জিনিস। এই টাইপের কোনো ডায়লগ নেই, কিছু নাই, জাস্ট নর্মালি এরকম বসে থাকে ভিলেন ভাই, জাস্ট এরকম বসে থাকে, তার চোখ দিয়ে পানি পড়তেছে, সে ইমোশনাল, মারাত্মক লেভেলের ইমোশনাল। সে তার বাবাকে প্রচন্ড লেভেলের ভালোবাসে, বাবার সাথে তার ডায়লগস, তার কথা খুব আস্তে ধীরে কথা বলে, তারপরেও আবহতে বোঝা যায় যে ভাই এই লোকটা খুব ডেঞ্জারাস একটা লোক। যদিও সে খুব পাগলামি করে না, চিল্লাপাল্লা করে না, খুব নর্মাল থাকে। তারপরেও মিউজিক দিয়ে প্লাস হচ্ছে সিনেমাটোগ্রাফি দিয়ে ব্যাপারটাকে এত চমৎকার ভাবে প্রেজেন্ট করছে যে মনে হইতেছে ভাই এই লোকটা সত্যি ডেঞ্জারাস লোক। ইভেন সে তার ছোট ভাইকে সে মানে সেই লেভেলের ভালোবাসে। এই ব্যাপারটা জাস্ট কয়েকটা ডায়লগস, কয়েকটা ছোট ছোট বিষয় দিয়ে আমি একদম ড্যাম প্রিটি শিওর হয়ে গেছে যে সে তার ভাইকে তার নিজের জীবনে যেতে বেশি ভালোবাসে। এত চমৎকার হয়ে ফুটে আসছে একটা জায়গায়, জাস্ট ধরেন 30 সেকেন্ডও মনে হয় না, 30 সেকেন্ড বা 20 সেকেন্ড জাস্ট দেখানো হয়েছে যে ছোটবেলায় সে পরিশ্রম করতেছে, গাড়ি মুছতেছে, মানুষজনের গাড়ি মুছতেছে শুধুমাত্র তার ভাইকে পড়ালেখা করানোর জন্য। ছোট্ট সময় ধরে দেখা গেছে, বাট এই জিনিসটা এত ইম্প্যাক্টফুল, মানে যেটা বলার বাইরে। এবং এই পুরা হচ্ছে আপনার ভিলেনকে এত চমৎকার ভাবে প্রেজেন্ট করছে যেটা বলার বাইরে, ইমোশন দিয়ে প্রেজেন্ট করছে। এন্ড তার বেশ কিছু কর্মকাণ্ড দেখে বোঝা গেছে যে দিস গাই ইজ নট এ জোক। আর এবার আসেন হচ্ছে আরেকটা ব্যাপার না বলি না, সেটা হচ্ছে হিরো আই মিন জিৎ, তার হচ্ছে একটা ফ্রেন্ড তৈরি হয়, এই যে একটু হেলদি যে ফ্রেন্ডটা, এটা অন্য অনেক মুভিতেই আছে, অন্য অনেক মুভিতেই তাকে হচ্ছে মিস ইউজ করা হয়েছে এই লোকটাকে। ম্যাক্সিমাম মুভিতে দেখা গেছে তাকে অ্যাজ এ ভার, অ্যাজ এ জোক, বা ওই যে থাকে না কমিক রিলিফ টাইপের, যে এই যে হিরোর ফ্রেন্ড থাকবে এরকম অলওয়েজ বাংলা মুভিতে, টিপিক্যাল বাংলা মুভিতে যে হিরোর একটা ফ্রেন্ড থাকবে যে হচ্ছে তার চাইতে হাইটে খাটো হবে, অ্যান্ড তার কাজই হবে হচ্ছে ক্রিঞ্জ স্টাফ করে বা ক্রিঞ্জ কথাবার্তা বলে হচ্ছে অডিয়েন্সদেরকে হাসানো। বাট এখানেই কাজ করে না, এখানে হচ্ছে এই হিরোর ফ্রেন্ডটাকে খুব চমৎকার ভাবে ইমোশনালি প্রেজেন্ট করছে, যে এবং তাদের মধ্যে বন্ডিং, তাদের মধ্যে যে মানে একটা ফ্রেন্ডশিপ চমৎকার ভাবে ফুটায় তুলছে। রিসেন্টলি একটা মুভি দেখলাম হচ্ছে আপনার আদর আজাদ এবং হচ্ছে পূজা জেরির, মানে যদিও ফালতু একটা মুভি, ওই মুভিতে একটা পর্যায়ে দেখাইছে যে হচ্ছে হিরোর ফ্রেন্ডটাকে ভিলেনরা মেরে ফেলে। অ্যান্ড আমার মেজাজটা এত খারাপ হয়েছে যে ভাই তার ফ্রেন্ডরে ঠিক মতো স্ক্রিনে দেখাই নাই, তাকে সোলো ফুটেজে কোনো ফুটেজে দেখাইছে কিনা আমার স্পষ্ট মনে নাই। দেখা গেছে তার ফ্রেন্ড মরে গেছে, সে কান্না, সে একদম শেষ হয়ে গেছে, ভেঙে গেছে, বা ভিলেনদের প্রতিশোধ নিতে চলে গেছে। হিরোর সাথে তার ফ্রেন্ডের বন্ডিং বা ফ্রেন্ডশিপ, বা ওই হিরোর সাথে ওই হিরোর ফ্রেন্ডটাকে যদি প্রপারলি স্ক্রিনে দেখানোই না যায়, বা হচ্ছে এই জিনিসটাকে ঠিকঠাক মতো এস্টাবলিশ না করে, তো তখন ওই তার ফ্রেন্ড মরে গেলেই কি না গেলেই কি আমরা তো ফিল করতে পারবো না অ্যাজ এন অডিয়েন্স। কিন্তু এই মুভিটাতে, ক্রান্তি মুভিটাতে এত চমৎকার ভাবে বিল্ড করছে এই দুজনের ফ্রেন্ডশিপ। দেখা গেছে তার ফ্রেন্ডকে একটা টাইমে আর কি মেরে ফেলে। সো ওই ব্যাপারটা খুব মারাত্মকভাবে এই মুভির প্রত্যেকটা মার্ডার, প্রত্যেকটা খুন ইম্প্যাক্ট করছে, ইমোশনালি কানেক্ট করতে পারছে, ফিল করতে পারছে, যেটা
সচরাচর সব টিপিক্যাল বাংলা মুভিতে হয় না। আচ্ছা ওকে, সো এই ছিল হচ্ছে এই মুভি নিয়ে আমার কথাবার্তা, ডিসকাশন, রিভিউ, যেটাই বলেন না কেন। আই লাভ দিস মুভি স্টিল। এই মুভি আমার কখনো আমার মাঝকে যাবে না। আচ্ছা আমি একটা খুবই মানে চমক টাইপের একটা নিউজ আমি খুঁজে পাইছি, এটা আমার খুব অবাক হয়েছে। যে মুভির যে ডিরেক্টর রিঙ্গো, তার ওয়াইফ হচ্ছে বাংলাদেশের শমিকা ইসার, শমিকা ইসার। আমি এটা দেখে আমি আমার চোখ কপাল উঠে গেছে এরকম টাইপের। হোয়াট? আচ্ছা এনিওয়ে, লাভ দ্য মুভি। এটা আমার লাইফের ফেভারিট মুভিগুলোর মধ্যে অফকোর্স টপে থাকবে। অ্যান্ড এই তো, আর আপনারা একটু জানাবেন যে আমি কি কন্টিনিউ করবো কিনা এই যে কলকাতার আর কোনো মুভি নিয়ে কথা বলবো কিনা, আমাকে একটু জানাবেন। যে ভালো থাকবেন সবাই, গুড বাই।